নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সকলেই কিন্তু বুঝতে পেরে গেছেন এই ভিডিওটির মেন টপিক কি হতে চলেছে। ইন্ডিয়ান ফুটবল এবং আমাদের খেলা রয়েছে হংকংয়ের সাথে, সেই ম্যাচে যে টিম সিলেকশন হয়েছে সেইটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শুরুতেই কয়েকটা ছোট ছোট আপডেট। ইন্ডিয়ান সুপার লিগ এই মুহূর্তে বন্ধ রয়েছে, বাট ডেফিনেটলি ইন্ডিয়ান সুপার লিগের কয়েকটা ইন্টারেস্টিং আপডেট আপনাদের সকলের জন্য শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু কেরালা ব্লাস্টার্স একদম নিচের দিকে থাকা দল, 13 নম্বরে থাকা দল লিগ টেবিলে, কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের নতুন কোচ আনতে চলেছে এবং এই যে কোচ তাদের ভালো পারফরমেন্স দিতে পারছে না ডেভিড ক্যারালা, এবং সেই কোচকে সরিয়ে কিন্তু এক্স বেঙ্গালুরু কোচ যার ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাশলে ওয়েস্টউডকে কিন্তু আনার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কেরালাতে, যদিও এখন অবধি কিন্তু ডিলটা ডান হয়। দ্বিতীয় আপডেট হচ্ছে বেঙ্গালুরুকে নিয়ে। ইয়েস, বেঙ্গালুরু কিন্তু তোমরা জানো এই মুহূর্তে কিন্তু লিগ টেবিলের 5 নম্বরে রয়েছে এবং বলা যেতেই পারে যে তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের কন্টেন্ডার, কারণ 1 নম্বরে থাকা মুম্বাই রয়েছে 14 পয়েন্টে, বেঙ্গালুরু রয়েছে 5 নম্বরে 11 পয়েন্টে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো ব্যাঙ্গালোরেরও কিন্তু একটা ইন্টারেস্টিং আপডেট উঠে এসছে। ব্যাঙ্গালোর কিন্তু তাদের যে কোচ এই মুহূর্তে রেনেডি সিং, আমাদের ইন্ডিয়ান কোচ, তার উপরে খুব একটা ভরসা রাখতে পারছে না। হ্যাঁ, অবশ্যই রেনেডি থাকবে, রেনেডি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান কোচ হিসাবে দলের সাথে থাকবে। 46 বছর বয়সী স্প্যানিশ কোচের দিকে কিন্তু তারা হাত বাড়িয়েছে। ডিলটা এখন অবধি ডান নয়, তবে ডান হয়ে যাওয়ার চান্সেস কিন্তু হাই। কোচের নাম হচ্ছে জোজে পেপ মুনোজ। কোচের ফেভারিট ফরমেশন 4-2-3-1 এবং এই কোচ কিন্তু আগামীতে ব্যাঙ্গালোরের কোচ হয়ে আসতে চলেছে। এটা থেকে একটা বোঝা যাচ্ছে ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট কিন্তু বুঝতে পেরেছে এই দলটার মধ্যে বিদেশি খুব বেশি না থাকলেও এই দলটা কিন্তু একটা সেটেল দল এবং এই দলটা কিন্তু চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার একটা ক্ষমতা রয়েছে। ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে, আমাদের যে মেয়েদের টিম, কিছুদিন আগেই কিন্তু আমরা খুব খারাপ রেজাল্ট করেছি। আমরা জাপানের কাছে একটা হিউজ মার্জিনে হারলাম, চাইনিজ তাইপেনের মতো একটা দেশের কাছেও আমরা হেরেছি এবং সেই জায়গা থেকেই কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল টিম, অর্থাৎ মেয়েদের ন্যাশনাল টিমের যিনি কোচ ছিলেন অ্যামিলিয়া ভালভার্দে কিন্তু আর কন্টিনিউ করছে না। অ্যামিলিয়া ভালভার্দেকে নতুন কন্ট্রাক্ট দেওয়া হবে এরকম একটা খবর শোনা গেছিল, কিন্তু এই মুহূর্তে যা আপডেট, অ্যামিলিয়া ভালভার্দে এবং আমাদের ফেডারেশন কিন্তু তাদের যে নতুন চুক্তি নবীকরণের কথা চলছিল সেটা হবে না এবং তাদের মধ্যে একটা বিচ্ছেদ। অর্থাৎ আমাদের মেয়েদের টিমের জন্য কিন্তু নতুন কোচ আমরা পেতে চলেছি। এবার এই অ্যামিলিয়া ভালভার্দেকে না রাখার জায়গায় আমি ছোট্ট করে দুটো কথা বলবো। প্রথম কথা, আমাদের ভারতীয়দের, ইন্ডিয়ানসদের অল ওভার যদি আমি বলি, আমাদের ধৈর্য কম। আমরা মনে করি আমাদের ফুটবলের উন্নতির জন্য, আমাদের দলগুলোর উন্নতির জন্য একমাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে যে কোচ চেঞ্জ করা। তো এখানেও সেটাই হচ্ছে। নতুন কোচের দিকে যদি আমি যাই, বেশ কয়েকজন ইন্ডিয়ান কোচকে কিন্তু শর্টলিস্টেড করা হচ্ছে, যার মধ্যে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের কোচ, ইস্টবেঙ্গলের IWL উইনিং কোচ, সেই কোচের দিকেও কিন্তু আমাদের ফেডারেশনের নজর রয়েছে। দেখা যাক পরবর্তীতে ইস্টবেঙ্গলের বর্তমান কোচ, মেয়েদের টিমের বর্তমান কোচ অ্যান্টনি অ্যান্ড্রুস কি পরবর্তীতে আমাদের ন্যাশনাল টিমের মেয়েদের হেড কোচ হিসাবে আসে কিনা। এখানে বাজেটেরও একটা ব্যাপার রয়েছে, ইন্ডিয়ান কোচরা এলে সেখানে বাজেটটাও খানিকটা কম হবে, আর ফেডারেশনের তো অনেকটা ওই দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের ভারতীয় ফুটবল এবং ভারতীয় ফেডারেশনের সাথে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন, তারা যে ভারতীয় ফুটবলকে নিয়ে এগিয়ে যেতে চান, এটা আমি বিশ্বাস করি না। তারা নয় একটা জায়গাতে আটকে থাকতে চান, নয় পিছন দিকে আরও চলে যেতে চান, যেটা আমরা শেষ 2-3 বছরে অনেকটাই পিছনে চলে গেছি। এবং এই যে আমাদের আগামী 31 তারিখ ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস হংকং, যে ম্যাচটা খানিকটা আমি বলা যায় ফ্রেন্ডলি, অবশ্যই এটা ফ্রেন্ডলি ম্যাচ নয় অফিসিয়ালি এটা AFC এশিয়ান কাপ 2027-এর কোয়ালিফাইং ম্যাচ, বাট ইন্ডিয়া যেহেতু আর কোয়ালিফাই করার কোনো চান্স নেই, আমরা দুর্দান্ত ফুটবল অলরেডি খেলে ফেলেছি এর আগে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে টিমটাকে, স্কোয়াডটাকে সিলেক্ট করেছে খালিদ জামিল এবং তার ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, মানে আমি না শকড। আমি ভেবেছিলাম এটা নিয়ে ভিডিও বানাবো না, আমি কোনো কথা বলবো না, কালকে আমি বানাইনি ভিডিওর জন্য, নাহলে আমি কালকেই বানিয়ে ফেলতাম। এবং এই পার্টটা যারা এই মুহূর্তে দেখছো ভিডিওটা, সবাই দেখো না, সবার জন্য নয়। যারা ভারতীয় ফুটবলের ফ্যান তারাই দেখো, বাকিরা বেরিয়ে যেতে পারো। যারা ভারতীয় ফুটবলের ভালো চাও তারাই দেখো, বাকিরা বেরিয়ে যেতে পারো। এবার আমরা টিম সিলেকশনে চলে আসবো। টিম সিলেকশনটা কতটা ডিসঅ্যাপয়েন্টিং, কতটা পিছিয়ে যাওয়ার জন্য এনাফ, মোর দ্যান এনাফ, সেটাই আমরা আজকে ডিসকাস করব। আমরা যদি গোলকিপিং পজিশনটা দেখি, অ্যালবিনো গোমস এই সিজনে এখন অব্দি পারফরমেন্স
অ্যাভারেজ পারফরমেন্স। আগের সিজনে অ্যালবিনো গোমসের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে চান্স পেয়েছে। গুরপ্রীত সিং সান্ধু প্রতিটা দলেই থাকে, এবারও আছে। গুরপ্রীতের জায়গায় কি অন্য কোনো গোলকিপারকে চান্স দেওয়া যেত অন্তত এই ম্যাচটার জন্য? আমি কিন্তু 31 তারিখের ম্যাচের কথা, হংকংয়ের এগেনস্টে ম্যাচের কথা মাথায় রেখে পুরো এই স্কোয়াডটাকে বিশ্লেষণ করছি, ওকে? আমি কিন্তু লং টার্মের জায়গায় যাচ্ছি না, কারণ কোচও লং টার্মের কথা এখন অবধি ভাবতে পারেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যদি বলি গুরপ্রীতকে কি রেস্ট দেওয়া যেত, আমার মনে হয় দেওয়া যেত, দিয়ে অন্য কাউকে নতুন কোনো ইয়াং গোলকিপারকে সুযোগ দেওয়া যেত। এনিওয়ে দেওয়া হয়নি। আর 3 নম্বরের নাম বিশাল কেস, ডিজার্ভিং। আমি বিশাল কেসকে নিয়ে আগের দিনও বলেছি, মোহনবাগান মুম্বাই ম্যাচেও বলেছি। ওই দিনকে মোহনবাগান 2 থেকে 3 গোলে আরামসে হারতো যদি বিশাল ক্যাট না থাকতো। এবার আমরা চলে আসি ডিফেন্সে। টেকচাম অভিষেক সিং একদম ডিজার্ভিং। রাইট ব্যাক লেফট ব্যাক দুটো পজিশনে যখন যেভাবে খেলছে তার ক্লাবের হয়ে মোহনবাগান সুপার জায়ান্টরা আউটস্ট্যান্ডিং খেলছে। দ্বিতীয় নাম আকাশ মিশ্রা, লেফট ব্যাকে এই মুহূর্তে ইন্ডিয়ার এই সিজনের কথা বলছি, চলতি মরশুমে কারেন্ট ফর্মে তো প্লেয়ার সিলেক্ট হবে, আমার মনে হয় প্লেয়ার কারেন্ট ফর্মে সিলেক্ট হওয়া উচিত। তো সেই জায়গাতে আকাশ মিশ্রা আমি বলবো ইটস এ গুড চয়েস। আকাশ মিশ্রা লেফট ব্যাকে ভালো খেলছে। আনোয়ার আলী কোনো কথা হবে না, রেগুলার চয়েস। আনোয়ার আলী ফর্মও দুর্দান্ত রয়েছে ইস্ট বেঙ্গলের হয়ে, আনোয়ার আলী নিয়ে কোনো কথাই হবে না। তারপরের নাম যে নামটা আমাদের অনেককে কিন্তু সারপ্রাইজ করেছে, সে হচ্ছে বিজয়। পাঞ্জাবের প্লেয়ার বিজয় কিন্তু সুযোগ পেয়েছে। একদম দেখবে সুঠাম চেহারা, ভালো হাইট রয়েছে, ফিজিক্যাল প্রেজেন্স রেখে ডিফেন্স করে। আমার মনে হয় সেটাকে নতুন ছেলেকে সুযোগ দিয়েছে, একদম সঠিক সিদ্ধান্ত খালিদ জামিল। এর পরের যে নামগুলো আসবে যেগুলো আমাকে না প্রচণ্ড অবাক করেছে, এর পরের নামটা হচ্ছে নিখিল পূজারি। আমি জানি না কোন বেসিসে নিখিল পূজারি রাইট ব্যাক পজিশনের প্লেয়ার, কোন বেসিসে নিখিল পূজারি ইন্ডিয়ান টিমে ডাক পায় আর ভালপুইয়া ডাক পায় না। নিখিল পূজারি কোন বেসিসে, মানে কোন কোটায় ডাক পেয়েছে, এটা যদি তোমরা কমেন্টে বলো আমার জন্য ভালো। আমি ঠিক বুঝতে পারলাম না, কারণ আমি নিখিল পূজারিকে এমন কোনো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে দেখিনি যার জন্য নিখিল পূজারির টিমে চান্স পাওয়া উচিত। আমার তো মনে হয় এইখানে ভালপুইয়া বা আরও নতুন কোনো ছেলেদের ট্রাই করা উচিত ছিল খালিদ জামিলে। দ্বিতীয়ত আর একটা নাম শকিং, ভাই রাহুল বেকেকে চান্স দিয়েছে। মানছি রাহুল বেকে রাইট ব্যাক সেন্টার ব্যাক খেলতে পারে, 36 বছর বয়স। রাহুল বেকের তো কোনো ভবিষ্যৎ নেই ভারতীয় ফুটবলে। আর এই ম্যাচটা তো এই ম্যাচটা যদি আমাদের হংকং ম্যাচটা আমাদের জিততে হতো, আমরা জিতলে কোয়ালিফাই করতাম, তাহলে আমি বলতাম যে তুমি এক্সপিরিয়েন্স ডিফেন্ডার খেলাও রাহুল বেকেকে। বাট রাহুল বেকে ভাই কি করতে রাহুল বেকেকে নিয়েছে কোচ আমি বুঝতে পারছি না। মানে এদের ভারতীয় ফুটবলকে নিয়ে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। আমি খালিদ জামিলকে অনেক সাপোর্ট করেছিলাম কোচ হিসাবে, যাতে একজন ইন্ডিয়ান কোচ আসুক, খালিদ জামিল আসুক। বাট খালিদের এই সিদ্ধান্ত উইথ ম্যানেজমেন্ট, অবশ্যই খালিদ তো একা সিদ্ধান্ত নেয়নি, তো সেই জায়গাতে আমাকে যথেষ্ট হতাশ করেছে এই রাহুল বেকের সিলেকশনটা। তারপরে আর একটা নাম আমি যদি বলি, রশান সিং। নাওরেম রশান সিং বাদিক থেকে লাস্ট সিজনে যে পারফরমেন্সটা করেছে তার 50% এখন অবধি করতে পারেনি লেফট ব্যাক পজিশনে। তো আমি আকাশ মিশ্রার ব্যাকআপ হিসাবে রশান সিংকে তাও মেনে নিলাম। তারপরেরটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গানকে দরকার ছিল? আমার মনে হয় না। নতুন কোনো ইয়াং ডিফেন্ডারকে সুযোগ দেওয়া উচিত ছিল। এবারে আমরা মিডফিল্ডারে চলে আসবো। প্রথম নাম হচ্ছে আশিক কুরনিয়ান। ঠিক আছে, বাদিক থেকে একটা ভালো ফুটবল খেলার চেষ্টা করছে ব্যাঙ্গালোরের হয়ে। আশা করব অনেকদিন বাদে ফিট হয়ে মাঠে আমরা দেখতে পাচ্ছি, কারণ শেষ 2 বছর মোহনবাগান সুপার জায়ান্টে অর্ধেক সময় আশিক মানে ছিলই না, টিমেই ছিল না। ইঞ্জুরি প্রোন প্লেয়ার, আমরা প্রত্যেকেই জানি, ইনজুর্ড হয়ে বসেছিল। এই সিজনে আমরা মাঠে দেখতে পাচ্ছি, পারফরমেন্স ইজ ওকে, নট দ্যাট গ্রেট, নট দ্যাট ব্যাড। তো আমার এই সিলেকশনটাকে আমি বললাম ঠিক আছে চলো আশিককে দেখে নেওয়া যেতে পারে। দ্বিতীয় সিলেকশনটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের দানিশ ফারুককে নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, কেন দানিশ ফারুক? ভাই দানিশ ফারুক, তোমরা যদি আমি একটা এক্সাম্পল দিই, ইন্ডিয়ান সুপার লিগে ইস্ট বেঙ্গল কেরালা ম্যাচটা দেখো, দানিশ ফারুক আউটস্ট্যান্ডিং খেলছিল মিডফিল্ডে। তো দানিশ ফারুকের এই সিলেকশনটাকে আমি একদম সমর্থন করি। থার্ড নাম আসছে ইস্ট বেঙ্গলের জিকসান সিং। ঠিক আছে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জিকসান সিং লাস্ট সিজনে পারফরমেন্স ওয়াজ নট দ্যাট গ্রেট। এই সিজনেও কিন্তু জিকসান সিং একটা জিনিস মাথায় রাখতে হবে, জিকসান কিন্তু ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাক খেলছে। তো ডেফিনেটলি ইন্ডিয়ান টিমে জিকসানকে সুযোগ দেওয়া হয়েছে অ্যাজ এ মিডফিল্ডার, ওকে তো সেন্টার ব্যাক খেলানো হবে না। তো সেই জায়গায় কিছুটা সারপ্রাইজিং আমার কাছে, বাট জিকসানের কোয়ালিটি আছে, আশা করছি এখানে কাম ব্যাক করতে পারবে। আপুইয়া এক্সপেক্টেড মিসিং অনিরুদ্ধ থাপা এখানে কেন মিডফিল্ডে নেই? আই ওয়াজ সারপ্রাইজ, আই ওয়াজ শকড। কেন এই মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা নেই? যে অনিরুদ্ধ থাপার পারফরমেন্স আমার মনে হয় আউটস্ট্যান্ডিং, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার, ইন্ডিয়ান মিডফিল্ডার্স এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার। সাহাল আব্দুল সামাদ সুযোগ পেয়েছে, গ্রেট। সাহাল মোহনবাগান সুপার জায়ান্ট টিমে খুব একটা গেম টাইম না পেলেও সাহাল যে কোয়ালিটি রয়েছে, বল কন্ট্রোল রয়েছে, সেই জায়গাতে সাহালকে সিলেক্ট করাটা সঠিক সিদ্ধান্ত। এরপরে যে নামটা আমি দেখি মানে খুব সারপ্রাইজিং, ফারুক চৌধুরী। কী করতে ফারুক চৌধুরীকে কেন সিলেক্ট করলো? আর এই টিমটাতে ফরওয়ার্ডে
ইরফান ইয়াদওয়াতকে কেন সিলেক্ট করলো না? তাহলে খালিদ জামিল তার আগের দুটো স্কোয়াড সিলেক্ট করেছেন, সেখানে তাহলে তিনি কেন টাইম সময় ইনভেস্ট করলেন ইরফানের পিছনে, আর হঠাৎ করে এখানে কেন ইরফানকে তিনি বাদ দিয়ে দিলেন? এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে অন্তত নেই। কেন ফারুক চৌধুরী এলো? ছানতে অটোমেটিক চয়েস। এই মুহূর্তে টপ ইন্ডিয়ান গোল স্কোরার, 3টে গোল করেছে ইন্ডিয়ান সুপার লিগে, ভালো ফর্মে রয়েছে। শেষ 1-1.5 বছরের যে খারাপ ফর্মের তলানিতে ছিল, সেইখান থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। লিস্টান কোলাসো ইন্ডিয়ার জার্সিতে এখন অব্দি পাতে দেওয়ার মতো পারফরমেন্স নেই, জঘন্য থার্ড ক্লাস রিডিকুলাস পারফরমেন্স লিস্টানের। মোহনবাগানের লিস্টান মনে হয় একটা আলাদা প্লেয়ার, আর ইন্ডিয়ার লিস্টান মনে হয় আলাদা প্লেয়ার। কী করতে লিস্টান কোলাসোকে চান্স দিয়েছে আমি জানি না। আমার মনে হয় সেইখানে আমরা অন্য কোনো উইঙ্গারকে ট্রাই করতে পারতাম। লিস্টান কোলাসোর থেকে কারেন্ট ফর্মে বিপিন সিং বেটার খেলছে। বিপিন সিং লিস্টান কোলাসোর থেকে কারেন্ট ফর্মে বেটার খেলছে। মানবীর সিং পরেরটা ভাই সারপ্রাইজিং, মোহনবাগানের মানবীর সিং। আমি প্রথমে ভেবেছিলাম অন্য মানবীর সিংকে কী করতে দিয়েছে, কী করতে মানবীর সিং সুযোগ পেয়েছে, আমি বুঝতেই পারছি না। মানবীর সিংয়ের পারফরমেন্সটা জিরো পারফরমেন্স। মোহনবাগান জার্সিতে এই সিজনে মানবীর সিং স্টার্টই করছিল না প্রথম দিকে, শেষ দুটো ম্যাচে সুযোগ পেয়েছে তাও কিছুটা, লাস্ট ম্যাচে তাও লাস্টের দিকে না ভালো। মানবীরের কী পারফরমেন্সে মানবীরকে এখানে আমি জানি না কোনো এরকম ক্রাইটেরিয়া আছে কি যে এই ক্লাব থেকে এতগুলো প্লেয়ার তোমায় নিতেই হবে? যদি নিতেই হতো মোহনবাগান থেকে প্লেয়ার, আমি অনিরুদ্ধ থাপাকে নিতাম, আমি মানবীর সিংকে কী করতে নেবো? রহিম আলী নিতেই হবে, মন্দের ভালো, আর তো কেউ নেই ভারতবর্ষে স্ট্রাইকার খেলার কেউ নেই, তাই রহিম আলীকে নিতে হবে। রায়ান উইলিয়ামসকে দেখার জন্য ইন্ডিয়ান জার্সিতে আমরা সবাই অপেক্ষা করছি। রায়ান উইলিয়ামসের একটা হালকা নিগেল ছিল, সেই জায়গায় কিন্তু রায়ান উইলিয়ামস এখানে জয়েন করেছে, টিমের সাথে প্র্যাকটিস করবে, তারপরে আশা করি ফিট হয়ে খেলতে নামবে। ইস্টবেঙ্গলের আরেকটা প্লেয়ারকে আমি দেখতে পাচ্ছি, এডমান্ড। লিগের শুরুটা খুবই ভালো করেছিল, সেই জন্যই মনে হয় এডমান্ডকে সুযোগ দিয়েছে। তারপরে আস্তে আস্তে লিগের কিন্তু শেষ 2-3টে ম্যাচে এডমান্ডের পারফরমেন্স ইস্টবেঙ্গল জার্সিতে অতটাও ভালো নয়। অল ওভার এই যে স্কোয়াডটা বলি, খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা স্কোয়াড। অনেকগুলো 6টা-7টা প্লেয়ারের চেঞ্জ হওয়া উচিত ছিল, আর সামনের দিকে তাকিয়ে টিমটাকে বানানো হয়নি। নিজেদের চাকরিগুলো বাঁচানোর জন্য টিমটাকে বানানো হয়েছে, যাতে কোনো রকমে যদি হংকং ম্যাচ থেকে একটা রেজাল্ট পাওয়া যায়, যদি রেজাল্টটা পেলেও যা, না পেলেও তাই। তো সেই জায়গা থেকে এই টিমটা নিয়ে আমার এইটুকুই বলা ছিল। আর আবনিত ভারতী তোমরা জানো প্রত্যেকেই যে আবনিত ভারতীকে কিন্তু এই টিমের সাথে আবনিত ভারতী আছে, এবং তাকে কিন্তু কিছু তার লিগাল, তার কিন্তু কিছু পেপার ওয়ার্ক বাকি রয়েছে, কিন্তু তাকে খালিদ জামিল ডেকেছে এই ক্যাম্পে, প্র্যাকটিস করবে। আবনিত ভারতী হচ্ছে ডিফেন্ডার, বলিভিয়ান লিগে খেলছে এই মুহূর্তে, এবং আবনিত ভারতী যদি সেটেল হয়ে যায় তো দ্যাট উইল বি গ্রেট ফর ইন্ডিয়ান ফুটবল। এখনের মতো এইটুকুই ছিল। তোমাদের এই জঘন্য টিম সিলেকশন নিয়ে কি মনে হলো? আর এই লবিবাজিটা কবে বন্ধ হবে আমি জানি না। যেদিন বন্ধ হবে সেদিন থেকে একটু একটু করে ভারতীয় ফুটবলের প্রোগ্রেস হবে, এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও ভিডিও আসতে থাকবে, সামনে আমাদের ম্যাচ রয়েছে। সকলকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।